শুভেন্দু অধিকারী কি শুধু মুখ্যমন্ত্রী হয়েছেন, নাকি তিনি বাংলার রাজনীতির পুরো খেলার নিয়মই বদলে দিতে চলেছেন? কেন তার প্রতিটি পদক্ষেপ এখন নজরে রাখছে বিরোধী শিবির? কেন রাজনৈতিক মহলের একাংশ বলছে আসল লড়াই নির্বাচনের পর শুরু হয়েছে? আজ আমরা জানব সেই শুভেন্দু অধিকারীর গল্প, যার উত্থান বাংলার রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি হয়ে উঠেছে। রাজনীতিতে ক্ষমতায় পৌঁছানো কঠিন, কিন্তু ক্ষমতায় পৌঁছে সেই অবস্থান ধরে রাখা আরও কঠিন। আর সেই কারণেই আজ পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রে রয়েছেন শুভেন্দু অধিকারী। কারণ তার রাজনৈতিক যাত্রা সাধারণ কোনো রাজনৈতিক গল্প নয়। এটি এমন একজন নেতার গল্প, যিনি রাজনীতির ময়দানে নিচু স্তর থেকে উঠে এসে ধীরে ধীরে নিজেকে রাজ্যের অন্যতম প্রভাবশালী মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। অনেকেই আজ তার বর্তমান অবস্থান দেখেন, কিন্তু খুব কম মানুষই মনে করেন এই যাত্রার শুরু হয়েছিল বহু বছর আগে। 2007 সালের নন্দীগ্রাম আন্দোলন পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক ঐতিহাসিক মোড় তৈরি করেছিল। সেই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ ছিলেন শুভেন্দু অধিকারী। সেই সময় থেকেই তিনি রাজ্যের রাজনৈতিক মানচিত্রে আলাদা পরিচিতি পেতে শুরু করেন। পরবর্তী সময়ে তিনি তৃণমূল কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ সাংগঠনিক নেতা হিসেবে উঠে আসেন। মাঠ পর্যায়ের কর্মীদের সঙ্গে যোগাযোগ, বুথভিত্তিক সংগঠন এবং জেলা পর্যায়ের রাজনৈতিক নেটওয়ার্ক গড়ে তোলার ক্ষেত্রে তার ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে বহু আলোচনা হয়েছে। কিন্তু রাজনীতিতে সম্পর্ক যেমন তৈরি হয়, তেমনি ভাঙেও। সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক দূরত্ব বাড়তে থাকে। আর তারপর আসে সেই সিদ্ধান্ত, যা পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় আলোড়ন সৃষ্টি করেছিল। 2020 সালে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। এই সিদ্ধান্তকে অনেকে শুধু দলবদল হিসেবে দেখেছিলেন, কিন্তু পরবর্তী ঘটনাগুলো প্রমাণ করে যে এটি ছিল রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের সূচনা। তারপর আসে নন্দীগ্রামের ঐতিহাসিক নির্বাচন। সেই নির্বাচন শুধু একটি বিধানসভা কেন্দ্রের লড়াই ছিল না, পুরো দেশের রাজনৈতিক নজর ছিল সেই আসনের দিকে। ফলাফল প্রকাশের পর রাজনৈতিক বিশ্লেষকরা বলতে শুরু করেন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি নতুন অধ্যায় শুরু হয়েছে। এরপর বছরের পর বছর ধরে চলেছে রাজনৈতিক সংগ্রাম, সাংগঠনিক বিস্তার এবং জনসংযোগের রাজনীতি। এই সময়ে শুভেন্দু অধিকারী নিজেকে শুধু একজন বিরোধী নেতা হিসেবে নয়, বরং একটি বিকল্প রাজনৈতিক শক্তির অন্যতম মুখ হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। আর এখানেই তার রাজনৈতিক কৌশলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি সামনে আসে। তিনি জানতেন সংগঠন কিভাবে কাজ করে। তিনি জানতেন কর্মীদের মনস্তত্ত্ব। তিনি জানতেন নির্বাচনের বাস্তব সমীকরণ, কারণ তিনি সেই ব্যবস্থারই অংশ ছিলেন বহু বছর। রাজনৈতিক মহলের একাংশ মনে করে এই অভিজ্ঞতাই তাকে অন্যদের তুলনায় আলাদা সুবিধা দিয়েছে। আজ যখন তার প্রতিটি বক্তব্য, প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি রাজনৈতিক পদক্ষেপ নিয়ে আলোচনা হয়, তখন অনেকেই প্রশ্ন করেন, এটাই কি তার রাজনৈতিক যাত্রার শেষ গন্তব্য, নাকি আরও বড় কোনো রাজনৈতিক অধ্যায় এখনো বাকি? কারণ ইতিহাস বলে, রাজনীতিতে কোনো অবস্থান স্থায়ী নয়। একসময় যে শক্তিকে অপরাজেয় মনে করা হয়, সময়ের সঙ্গে সঙ্গে সেই ধারণাও বদলে যায়। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসও তার ব্যতিক্রম নয়। ক্ষমতা এসেছে, ক্ষমতা গেছে, নতুন নেতৃত্ব এসেছে, নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। আর সেই পরিবর্তনের কেন্দ্রে আজ যে নামটি সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে, তিনি শুভেন্দু অধিকারী। তাঁর সমর্থকরা তাঁকে পরিবর্তনের প্রতীক হিসেবে দেখেন। সমালোচকরা তাঁকে ঘিরে নানা প্রশ্ন তোলেন। কিন্তু একটি বিষয় নিয়ে প্রায় সবাই একমত, তিনি আজ পশ্চিমবঙ্গের রাজনীতির অন্যতম প্রভাবশালী এবং আলোচিত ব্যক্তিত্ব। আর সেই কারণেই শুভেন্দু অধিকারীর রাজনৈতিক যাত্রা শুধু একজন নেতার গল্প নয়, এটি পশ্চিমবঙ্গের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতার গল্প। এটি ক্ষমতা, সংগঠন, কৌশল এবং জনসমর্থনের গল্প। আর সবচেয়ে বড় কথা,
এটি সেই গণতান্ত্রিক ব্যবস্থার গল্প যেখানে শেষ কথা বলে কোনো নেতা নয়, কোনো দল নয়, শেষ কথা বলে জনগণ। কারণ রাজনীতির আসল শক্তি সবসময় জনগণের হাতেই থাকে।